প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আকার পীড়ন সমান সকল পীড়ন সমান এফ বাই এ, আকার পীড়ন সমান এফ বাই এ, এবং আকার বিকৃতিকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। এফ বাই এ বাই থিটা, সুতরাং বা ইটা ইকুয়াল টু দৃঢ়তার গুণাঙ্ক ইটা ইকুয়াল টু এফ বাই এ থিটা। এই তিন প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্রগুলো গাণিতিকভাবে খুব সংক্ষেপে আমি তোমাদেরকে দেখালাম। এরপর স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিস্থাপক বস্তুর দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক বিভব শক্তি কোন একটা বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় সেই কাজটুকুই ওই বস্তুর স্থিতিস্থাপক বিভব শক্তি হিসাবে বস্তুতে সঞ্চিত থাকে। কোন বস্তুর দৈর্ঘ্য যদি স্মল এল পরিমাণ বৃদ্ধি করা হয়, ধরি একটা বস্তুর আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এর ইয়ং এর গুণাঙ্ক, বস্তুটির ইয়ং এর গুণাঙ্ক ওয়াই। কোন বস্তুর আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এর ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, এর উপর এফ বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি হলো ধরি স্মল এল পরিমাণ। তাহলে ওই বস্তুর স্থিতিস্থাপক বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি বা কাজ W ইকুয়াল টু হবে হাফ ইন্টু এফ ইন্টু এল, অর্থাৎ স্থিতিস্থাপক বিভব শক্তি সমান বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি এর অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু বল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। আবার আমরা জানি y ইকুয়াল টু বস্তুর ইয়ং এর গুণাঙ্ক যদি y হয়, আদি দৈর্ঘ্য l হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয়, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l হয়, তাহলে y ইকুয়াল টু আমরা জানি এফ এল বাই এ এল। এই সূত্র পূর্বেই তোমাদেরকে দেখানো হয়েছে। বা এখান থেকে আমরা পাই এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই এফ ইকুয়াল টু ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল। সুতরাং স্থিতিস্থাপক বিভব শক্তি বা কাজ W ইকুয়াল টু হাফ ইন্টু এফ, এফ ইকুয়াল টু যদি এটা বসাই ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল, এফ এর পরিবর্তে এটা বসালাম স্মল এল। তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি W ইকুয়াল টু হয় হাফ ইন্টু ওয়াই এ এল ইন্টু এল, এল স্কোয়ার, ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্থিতিস্থাপক বিভব শক্তির সূত্র পাই হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এরপর একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি, এটা স্থিতিস্থাপক বিভব শক্তি একক আয়তনে
একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি থেকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ ইকুয়াল টু একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি অর্থাৎ স্থিতিস্থাপক বিভব শক্তি বাই আয়তন। আয়তনকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তি সমান স্থিতিস্থাপক বিভব শক্তি বাই আয়তন। এখন স্থিতিস্থাপক বিভব শক্তি W ইকুয়াল টু আমরা পূর্বেই পেয়েছি W ইকুয়াল টু হাফ YA L স্কয়ার বাই ক্যাপিটাল L এবং V ইকুয়াল টু আয়তন। আয়তন V ইকুয়াল টু কোন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয় আর আদি দৈর্ঘ্য যদি L হয় তাহলে তার আয়তন V ইকুয়াল টু হবে AL অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু আদি দৈর্ঘ্য। সুতরাং ইউ একক আয়তনের স্থিতিস্থাপক বিভব শক্তি ইউ ইকুয়াল টু হবে W বাই ভি। W ইকুয়াল টু হাফ YA L স্কয়ার YA L স্কয়ার বাই ক্যাপিটাল L ডিভাইড বাই ভি। ভি ইকুয়াল টু হলো AL বা ইউ ইকুয়াল টু হয় আমরা যদি এ ক্যান্সেল করি L স্কয়ার হয় ইকুয়াল টু হবে হাফ ইন্টু Y L স্কয়ার বাই ক্যাপিটাল L স্কয়ার। আবার U ইকুয়াল টু হাফ, যদি ভাঙ্গিয়ে লিখি হাফ ইন্টু Y L বাই ক্যাপিটাল L। YL বাই ক্যাপিটাল L আরো একটা স্মল এল এবং আরো একটা ক্যাপিটাল L থাকে, এইভাবে আমরা লিখতে পারি। আবার আমরা জানি Y ইকুয়াল টু FL বাই AL বা F বাই A, এখান থেকে আমরা লিখতে পারি F বাই A ইকুয়াল টু হবে YL বাই L। F বাই A ইকুয়াল টু YL বাই ক্যাপিটাল L। তো YL বাই ক্যাপিটাল L ইকুয়াল টু হয় F বাই A। সুতরাং আমরা লিখতে পারি U ইকুয়াল টু হাফ ইন্টু YL বাই L অর্থাৎ F বাই A ইন্টু স্মল l বাই ক্যাপিটাল L। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই F বাই A এর সাথে পরিচিত হয়েছো। F বাই A হলো পীড়ন আর স্মল l বাই ক্যাপিটাল L হলো বিকৃতি। সুতরাং আমরা লিখতে পারি U ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই স্থিতিস্থাপক বিভব শক্তির সমীকরণ। এটি এবং এটি তিনটাই স্থিতিস্থাপক একক আয়তনে স্থিতিস্থাপক বিভব শক্তির সমীকরণ, গাণিতিক রাশিমালা। এরপর আমি তোমাদেরকে আরেকটা বিষয়ে
আলোচনা করব, তা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত পয়সনের অনুপাত কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য বিকৃতি, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। অর্থাৎ পয়সনের অনুপাত হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। দৈর্ঘ্য বিকৃতি, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে এই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি হতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। পার্শ্ব বিকৃতি আমরা জানি বিকৃতি সমান আদিমাত্রা বাই মাত্রার পরিবর্তন। পার্শ্ব বিকৃতি তাহলে কোন একটা বস্তুর আদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, আদি ব্যাস যদি ক্যাপিটাল ডি হয়, বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য যদি স্মল এল পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যাস যদি স্মল ডি পরিমাণ হ্রাস পায়। আমরা জানি কোন বস্তুর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে এর পাশ বা ব্যাস তত কমবে। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাস কমবে। অর্থাৎ একটা আরেকটার বিপরীত, দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাস হ্রাস পাবে। তাহলে কোন বস্তুর আদি দৈর্ঘ্য যদি ক্যাপিটাল এল হয়, আদি ব্যাস যদি ক্যাপিটাল ডি হয়, এর উপর বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য যদি এল পরিমাণ বৃদ্ধি পায় এবং ব্যাস যদি স্মল ডি পরিমাণ হ্রাস পায়, তাহলে পার্শ্ব বিকৃতি সমান হবে ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস। মাত্রা পরিবর্তন বাই আদি মাত্রা, সেই অনুযায়ী পার্শ্ব বিকৃতি সমান হবে ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস। ব্যাসের পরিবর্তন স্মল ডি বাই আদি ব্যাস ক্যাপিটাল ডি, এবং দৈর্ঘ্য বিকৃতি সমান হবে দৈর্ঘ্য পরিবর্তন স্মল এল, দৈর্ঘ্য পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। সুতরাং শিক্ষার্থীবৃন্দ আমরা পাই সিগমা, পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি অর্থাৎ স্মল ডি বাই ক্যাপিটাল ডি, স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি সমান স্মল এল বাই ক্যাপিটাল এল। সুতরাং সিগমা ইকুয়াল টু হয়, তাকে গুণ করে নিলে আমরা পাই ডি এল বাই ডি ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল ডি স্মল এল। যেহেতু পয়সনের অনুপাত দুটি বিকৃতির অনুপাত, বিকৃতির কোনো একক নেই, সুতরাং বিকৃতির দুইটার অনুপাতেরও কোনো একক নেই।
এই পয়সনের উপর সিগমার কোনো একক নেই। এটা পয়সনের অনুপাতের গাণিতিক সংখ্যা। বন্ধুগণ, এই পয়সনের অনুপাতের একটা নির্দিষ্ট সীমা আছে। পয়সনের অনুপাত এর সীমা, পয়সনের অনুপাত -1 থেকে +½ পয়সনের অনুপাতের মান -1 থেকে +½ এর মধ্যে সীমাবদ্ধ। বাস্তবে অবশ্য পয়সনের অনুপাতের মান ঋণাত্মক হয় না। পয়সনের অনুপাতের মান সাধারণত 0.2 থেকে 0.4 এর মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ হলো। আমার ক্লাসে যদি কোথাও কোনো কিছু না বুঝো, তোমরা মেসেঞ্জার অথবা ফোন অথবা ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব এবং পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস, এরপরে গাঠনিক ধর্মের উপর এটা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস নেব আমরা সান্দ্রতা এবং সান্দ্রতা এবং পৃষ্ঠটানের উপর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।